Hello students and aspirants, welcome to the way of solution and TWS Academy. আজকের সেশনে বা আজকের সেশনটা ইম্পর্টেন্ট হতে চলেছে যারা কিন্তু আমাদের এসএসসি জিডি পরীক্ষায় বসতে চলেছো, অর্থাৎ এসএসসি জিডি 2027 কে লক্ষ্য করে যারা এগিয়ে চলছো। তো আজকের সেশনে আমরা এরকম মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো জেনারেল সায়েন্সের প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের আপকামিং জিডি এক্সামটার জন্য। শুধুমাত্র জিডির পরীক্ষা নয়, এই লেভেলের সায়েন্সের প্রশ্নগুলো কিন্তু তোমাদের আপকামিং আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি এবং টেকনিশিয়ানের পরীক্ষা, এছাড়াও এসএসসি, এমটিএস, সিএইচএসএল, সিজিএল এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তাহলে স্যার দেরি না করে শুরু করা যাক। আজকের ফার্স্ট প্রশ্নে আমরা চলে আসছি। আজকের প্রথম প্রশ্ন বলছে কি দেখে নিই আমরা, বলের এসআই একক হলো নিউটন। এসআই মূল এককের কোন সংমিশ্রণটি নিউটনের সমতুল্য? ঠিক আছে, আচ্ছা স্যার, আচ্ছা। তার মানে আমাকে এখানে প্রশ্নে বলা হয়েছে বল। বল মানে হচ্ছে কি ফোর্স, যেটাকে আমরা বলি। অর্থাৎ সহজ ভাষায় বললে যেটা দাঁড়ায় যে স্যার ভর ইনটু ত্বরণ, তাই না? ভর ইনটু ত্বরণ। এবারে ভর মানে হচ্ছে গিয়ে ভরের একক হলো গিয়ে কিলোগ্রাম, আর ত্বরণ হলো গিয়ে বেগ পরিবর্তনের হার বাই সময়, মানে বেগের পরিবর্তন বাই সময়। তাহলে বেগের পরিবর্তন মানে মিটার বাই সেকেন্ড, আর নিচেরটা বাই সেকেন্ড। তো তার মানে ত্বরণের অর্থ দাঁড়ালো মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড। তার মানে স্যার ফাইনালি আমরা কি পেলাম? কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। এটা হয়ে গেল, পেলাম আমরা অ্যান্সার থেকে। ঠিক আছে, কেজি মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2টাকে আমরা কিন্তু পেয়ে গেলাম। তো তার মানে এই সম্পূর্ণ এককটাকেই আমরা সকলে নাম দিয়েছি নিউটন বা 1 নিউটন। তো তাহলে রাইট অ্যান্সারটা কি হবে দেখে নিই আমরা এখানে। রাইট অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার ডি, কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 করতে হবে একটা। অপশন নাম্বার ডি, জাস্ট একটা -2 আমার কিন্তু এখানে অ্যাড করতে হবে। ঠিক আছে স্যার, চলেন 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 পরেরটা যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি। পরবর্তী প্রশ্নে সলভে আসছি আমরা। কি বলছে একবার একটু দেখে নিই সকলে। কোশ্চেন নাম্বার 2, কোন সূত্র দ্বারা ধ্রুবক তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ ও আয়তনের সম্পর্ক নিয়ন্ত্রিত হয়? স্যার নাম্বার 1, এক তো থিওরি অ্যাপ্লাই করে এটার অ্যান্সার করে দিতে পারি আমরা কি, বয়েলের সূত্র। বয়েলের সূত্রটা করে দিতে পারি। এছাড়াও স্যার গল্পটা কি বলছে, আদর্শ গ্যাস সমীকরণ অনুযায়ী আমরা সকলে জানি পিভি ইকুয়াল টু এন আর টি। স্যার এন মানে হচ্ছে কি নাম্বার অফ মোল অফ গ্যাস মলিকিউল, তার মানে এটা হচ্ছে আমার ফিক্সড মানে সংখ্যা। আর মানে হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক, এটাও হচ্ছে কি ফিক্সড। এবারে বলেছে কোন সূত্র দ্বারা ধ্রুবক তাপমাত্রায়, তার মানে স্যার এখানে টেম্পারেচারটাও কি হবে, ফিক্সড হয়ে থাকবে। তার মানে আমরা কি পাবো, পি ভি ইকুয়াল টু মানে একটা সংখ্যা হচ্ছে গিয়ে, বা যে কোনো একটা সংখ্যা নাও, মানে 1 লিখো না, মানে পিভি ইকুয়াল টু যে কোনো একটা সংখ্যাকে আমরা নিতে পারি, সংখ্যাকে মানে যাই হোক না কেন। তারপরে ফাইনাল ইকুয়েশনটা কি হবে, যে পি ইকুয়াল টু 1/v, তাহলে পি প্রপোর্শনাল টু 1/v, যেটাকে আমরা এখানে করে দিতে পারি। তার মানে চাপ এবং আয়তন একে অপরের ব্যাসানুপাতিক সম্পর্ক। এটা বলা হচ্ছে কোন সূত্রের মাধ্যমে, বয়েলের সূত্রটার মাধ্যমে। তাই রাইট অ্যান্সারটা এখানে কি হবে স্যার, অপশন নাম্বার সি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। চলো পরেরটা যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 3, একটি পরিবাহীতে বৈদ্যুতিক প্রবাহ দ্বিগুণ হলে উৎপাদিত তাপের পরিমাণে কি পরিবর্তন ঘটে? চলেন স্যার একটু দেখে নিই আমরা সকলে কি করে ওভারকাম করতে হবে এটাকে। তার মানে হিটিং এফেক্ট অফ কারেন্ট অ্যাপ্লাই করব, H ইকুয়াল টু I স্কোয়ার RT। স্যার এখানে রোধ বা রেজিস্ট্যান্স এবং টেম্পারেচার নিয়ে কিছু বলেনি, মানে সরি মানে মানে এটা বলেনি, মানে আপনি বাদ দিন এটাকে। তার মানে জাস্ট এখানে আপনি রোধটাকে নিয়ে কাজ করুন। তাহলে H ইকুয়াল টু I স্কোয়ার। এবারে বলেছে স্যার বৈদ্যুতিক প্রবাহটাকে আমার দ্বিগুণ করে দিতে, তার মানে I এর মানটা কি হবে, মানে I এর মানটা হয়ে যাবে 2 2I ডবল হচ্ছে, তার স্কোয়ার করলে কত হবে স্যার, 4I স্কোয়ার। তো তার মানে আমরা সকলে কি জানলাম, যে H ইকুয়াল টু I স্কোয়ার। তো তার মানে আমরা H প্রাইমে লিখতে পারি, I স্কোয়ারের জায়গায় H লিখে দাও, তার মানে 4 ইন্টু H। তো তার মানে তাপের পরিবর্তন, উৎপাদিত তাপের পরিবর্তনটা কি হবে, 4 গুণ হবে। অপশন নাম্বার বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার।
ঠিক আছে, অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। স্যার এটা কোথাকার অঙ্ক? হিটিং এফেক্ট অফ কারেন্ট ইলেকট্রিসিটিতে গেলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। চলেন পরেরটা, কোশ্চেন নাম্বার 4 কি বলছে একবার দেখে নিই। নিচের কোন সূত্রটাকে ব্যবহার করে বৈদ্যুতিক শক্তি পরিমাপ করা যেতে পারে? নিচের কোন শক্তিটাকে ব্যবহার করে বৈদ্যুতিক শক্তি পরিমাপ করা যেতে পারে? বৈদ্যুতিক শক্তি পরিমাপ করা যেতে পারে। বাহ, বলেন স্যার দেখি, হুইচ অফ দ্য ফলোইং আপনার এক্ষেত্রে কিন্তু সঠিক হতে চলেছে, হতে চলেছে। চলো, তো তাহলে সঠিক উত্তরটা এখানে দেখে নিই। স্যার আমরা সকলে জানি ক্ষমতা বা পাওয়ার, এই ক্ষমতা বা পাওয়ার মানে হলো রেট অফ ডুইং ওয়ার্ক বা কার্য করার হার। কি শিখিয়েছিলাম ফিজিক্সের ভাষায়? যারই রেট বলবে তাকে টাইম দিয়ে ডিভাইড করতে হবে। কার রেট বলছে? ওয়ার্ক ডান বা কার্যের রেট। তার মানে স্যার আমি ওয়ার্ককে কি করব? টাইমটা দিয়ে কিন্তু ডিভাইড করে দেব। তো তার মানে ক্ষমতা মানে হলো কার্য বাই সময়। স্যার কার্য আর শক্তি তো সেম সেমই, তাই আমি লিখলাম যে শক্তি বাই সময়। তার মানে স্যার এখানে শক্তি মানে বলা যেতে পারে যে এনার্জি মানে হলো পাওয়ার ইনটু টাইম। হ্যাঁ স্যার বলা যেতে পারে ক্ষমতা ইনটু সময়। অপশন নাম্বার এ হবে আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলেন স্যার পরেরটা। কোশ্চেন নাম্বার 5 কি বলছে আমরা একবার একটু দেখে নিই। বলছে স্যার বায়ু মাধ্যমে প্রবাহিত একটি শব্দ তরঙ্গের ক্ষেত্রে যে অঞ্চলে কণাগুলো ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে এবং উচ্চচাপ ও উচ্চ ঘনত্বের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? যেরকম ধরো সহজ ভাষায় বলি যে শব্দ তরঙ্গ, এটা তো স্যার একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুপ্রস্থ তো আর নয়, অনুদৈর্ঘ্য তরঙ্গ। অর্থাৎ যেখানে ওয়েভের ডিরেকশন এবং যেখানে ওয়েভের মোশন এবং পার্টিকেলের ডাইরেকশন দুটোই সেম দিকে হয়ে থাকে, তাই না? এবারে গল্পটা বোঝো। তো অনেক সময় কি হয়, এই অনুদৈর্ঘ্য তরঙ্গগুলো যখন বায়ুর মধ্যে দিয়ে চলে তখন তাদের কণাগুলো না অনেক সময় কাছাকাছি চলে আসে। তো যখনই তারা কাছাকাছি চলে আসে তখন সেই জায়গাটায় উচ্চ চাপের সৃষ্টি হয় এবং উচ্চ ঘনত্বের সৃষ্টি হয়ে থাকে। তো তার মানে এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ঘনীভবন। অপশন নাম্বার ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঘনীভবন বলা হয় এটাকে। ওকে, এটাকে বলা হয় স্যার ঘনীভবনের জায়গাটা। চলো পরেরটা, একটি নির্দিষ্ট তাপমাত্রায় নিচের কোন মাধ্যমে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি হয়? একটি নির্দিষ্ট তাপমাত্রায় নিচের কোন মাধ্যমে শব্দের বেগ বেশি হয়? আচ্ছা, নর্মাল যে কনসেপ্টটাকে স্যার আমরা কাজে লাগাই সেটা হচ্ছে গিয়ে মাধ্যমের ঘনত্ব যত কমবে তত স্পিড আবার বেশি হবে, কমন কনসেপ্ট যেটা না। বাট স্যার তাহলে কোন মাধ্যমে শব্দের বেগ বেশি হবে এই ব্যাপারে দেখতে গেলে তো শূন্যস্থান হওয়া উচিত না। রাইট অ্যান্সারটা হবে এখানে আমাদের লোহা। কেন হবে স্যার লোহা? কারণ তো কোনো কঠিন পদার্থের মধ্যে দিয়ে যখন শব্দ তরঙ্গ প্রবাহিত হয় তখন কঠিন পদার্থের অণুগুলো এতটাই ঘন সন্নিবিষ্ট হয় বা একে অপরের এতটাই কাছাকাছি লেগে থাকে যে তাদের মধ্যে কিন্তু কম্পনের মাত্রাটাও আমার অত্যন্ত বেশি হয়। কম্পনের মাত্রা বাড়ছে মানে স্পিড অফ সাউন্ডটাও ইনক্রিজ করছে। তো তার মানে সঠিক উত্তরটা কি হবে? অপশন নাম্বার বি হবে আমাদের এখানে রাইট অ্যান্সার। দ্যাট মিন্স লোহা। চলুন স্যার পরেরটা, নিম্নোক্ত কোনটি মৌলিক রাশির উদাহরণ নয়? বা আরেকটি ভালো প্রশ্ন দিয়েছে যে নিম্নোক্ত কোনটি মৌলিক রাশির উদাহরণ নয়। স্যার মৌলিক রাশি মানে কারা? অর্থাৎ যে রাশিগুলোকে নামকরণ বা সংজ্ঞায়িত করতে গেলে আমাকে অন্য কোন রাশির সহায়তা নিতে হয় না, যারা স্বতন্ত্র, যারা একাই একশো, যারা অন্য কাউকে তৈরি হতে সাহায্য করে তাদেরকেই বলা হয় মূল রাশি বা মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তো এবারে বলছে নিম্নোক্ত কোনটি মৌলিক রাশির উদাহরণ নয়? স্যার দীপন প্রাবল্য মৌলিক রাশি, যার এককটা হলো গিয়ে ক্যান্ডেলা। তড়িৎ প্রবাহ মৌলিক রাশি, যার একক হচ্ছে গিয়ে আমাদের অ্যাম্পিয়ার। সময় মৌলিক রাশি, যার একক হলো গিয়ে সেকেন্ড। বাট স্যার বেগ তো মৌলিক রাশি নয়, বেগ আমার কি হবে? বেগ হয়ে যাবে আমার লব্ধ রাশি বা ডিরাইভড কোয়ান্টিটির এক্সাম্পল। কারণ বেগ মানে হলো সরণ বাই সময়।
মানে স্যার এই রাশিটাকে তৈরি করতে গেলে দেখুন তো আমার একের বেশি রাশির সহায়তা নিতে হচ্ছে, তার মানে এটা হলো লব্ধ রাশি বা ডিরাইভড কোয়ান্টিটি। চলো পরেরটা, বাতাসে উপস্থিত কার্বন মনোঅক্সাইড সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতি সঠিক? অনেকটা বড় লেখা, তাই আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি। মানুষের স্বাস্থ্যের জন্য এটি কার্বন ডাই অক্সাইডের চেয়ে কম বিপজ্জনক, জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহনের ফলে এটি উৎপন্ন হয় এবং হিমোগ্লোবিনে অক্সিজেনকে প্রতিস্থাপিত করে, এটি শুধুমাত্র প্রাকৃতিক দাবানল এবং আগ্নেয়গিরি থেকে নির্গত হয়। আচ্ছা, এটি ক্ষতিকারক নয় কারণ এটি অতি দ্রুত অক্সিজেনে রূপান্তরিত হতে পারে। আচ্ছা বলো। চলো, তাহলে সঠিক উত্তরটা কি হবে স্যার? এটা হিমোগ্লোবিনের মধ্যে অক্সিজেনটাকে প্রতিস্থাপিত করতে পারে, কারণ আমরা জানি অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে, একইভাবে কার্বন মনোঅক্সাইড যুক্ত হয়ে কার্বমিনো হিমোগ্লোবিনটাকে তৈরি করে। তো হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের তুলনায় কিন্তু কার্বন মনোঅক্সাইডের যুক্ত হওয়ার ক্ষমতাটা বেশি, যার ফলে হিমোগ্লোবিন যদি একবার সিও দ্বারা যুক্ত হয়ে যায় তাহলে সে কিন্তু আর সহজে অক্সিজেনটাকে পরিবহন করতে পারে না, তাই না স্যার? তার মানে সঠিক উত্তরটা দেখিনি আমরা কি হবে, জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহনের ফলে এটি উৎপন্ন হয়, একদম ঠিক, এবং হিমোগ্লোবিনে অক্সিজেনকে প্রতিস্থাপিত করে। ঠিক আছে, চলো পরেরটা যাওয়া যায়। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড এবং জল সহ আর কোন বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়? ও স্যার, পাতি বাংলায় এখানে কি দেওয়া আছে? পাতি বাংলায় এখানে দেওয়া আছে আমার অ্যাসিড। পৃথিবীতে সবকিছু থোড়ি মুখস্থ করতে হয়। এবারে অ্যাসিডের সাথে যদি আমরা বিক্রিয়া করাই কোনো কার্বনেট বা বাইকার্বনেট লবণকে, অ্যাসিড আর এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে কোনো কার্বনেট বা বাইকার্বনেট লবণ, কার্বনেট বা বাইকার্বনেট লবণ, তাহলে আমরা কি হতে দেখব? তাহলে আমরা তৈরি হতে দেখব যে লবণ, সরি 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 কার্বনেট বা বাইকার্বনেট যৌগ, তাহলে আমরা তৈরি হতে দেখব হচ্ছে কি লবণ বা পার্টিকুলার সল্টকে, তার সাথে তৈরি হতে দেখব জল, আর তার সাথে আমরা বেরোতে দেখব কাকে? কার্বন ডাই অক্সাইডটাকে। তাহলে এখানে অ্যাসিডের নাম বলেছে স্যার HCl, তাই না? কার্বনেটের নাম বলেছে, সরি বাইকার্বনেট দিয়ে দিয়েছে NaHCO3, তার মানে এখানে তৈরি হচ্ছে স্যার NaCl প্লাস H2O প্লাস কার্বন ডাই অক্সাইড। তো তাহলে স্যার লবণটা তো তৈরি হলো, দিয়ে দিয়েছে জল, দিয়ে দিয়েছে আরেকটা কি? কার্বন ডাই অক্সাইড। তাহলে সঠিক উত্তর কোনটা? অপশন নাম্বার সি হবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরেরটা যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 9, অপশন নাম্বার সি হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। চলো 10এরটা, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ ব্রাইনের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন এটি বিশ্লেষিত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, এই প্রক্রিয়াটিকে কি বলে? এই প্রক্রিয়াটিকে কি বলে? চলো একদম ওয়ান লাইনার প্রশ্ন, এই পদ্ধতিটাকে আমরা সকলে নাম দিয়েছি ক্লোর অ্যালকালি পদ্ধতি। এবারে ইলেকট্রোডের সাহায্যে এটা করি তো ব্রাইনের মধ্যে আমরা, তো স্যার ইলেকট্রোডের যে অ্যানোড অংশটা, সেই অ্যানোড অংশে জমা হবে আমাদের ক্লোরিনটা গিয়ে, আর যেটা আমরা দেখতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইড নামে যে ক্ষারকের কথাটা এখানে বললাম, এই ক্ষারকটাকে মূলত আমরা কোথায় পাবো? পাবো হচ্ছে গিয়ে আমরা এটাকে ইসের মধ্যে, অর্থাৎ ক্যাথোডের মধ্যে। অ্যানোডে পাবো ক্লোরিন গ্যাস, ক্যাথোডে পাবো এটা, আর প্রক্রিয়াটিকে বলা হয় ক্লোর অ্যালকালি পদ্ধতি। ডান, চলো পরেরটা। আধুনিক পর্যায় সারণীতে কোন শ্রেণীর ওপর থেকে নিচের দিকে নামলে যোজ্যতা ইলেকট্রনের সংখ্যার কি পরিবর্তন হয়? যোজ্যতার ইলেকট্রনের সংখ্যা কি পরিবর্তন হয়?
যোজ্যতার ইলেকট্রনের সংখ্যা কি পরিবর্তন হয়? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কোনো পরিবর্তন হয় না, কারণ একটা শ্রেণীর মধ্যে যতগুলো মৌলকে আমরা দেখতে পাই তাদের যোজ্যতা বা ব্যালেন্সিটা আমার সেম হয়ে থাকে। ঠিক আছে, তাহলে একই থাকে হবে আমার রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি। চলো 12টা, অম্লীয় মৃত্তিকার সঙ্গে নিচের কোন পদার্থটি যোগ করলে এটিকে কার্যকরভাবে প্রশমিত করা যায়? অম্লীয় মৃত্তিকার সঙ্গে নিচের কোন পদার্থটি যোগ করলে এটিকে কার্যকরভাবে প্রশমিত করা যায়? বেকিং সোডা বা যাকে বলা হয় সোডিয়াম বাইকার্বনেট, ভিনিগার বা লেবু, খাদ্য লবণ, পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইড। তাহলে স্যার এটার ক্ষেত্রে সঠিক উত্তরটাকে আমরা কি চুজ করতে পারি? স্যার অম্লীয় মৃত্তিকা বলেছে, তার মানে মাটির মধ্যে অ্যাসিডের পরিমাণটা বেশি। অ্যাসিডের পরিমাণ কমানোর জন্য প্রশমন বিক্রিয়া করতে হবে, আর প্রশমন বিক্রিয়া করতে গেলে এর মধ্যে আমাকে ক্ষারককে মেশাতে হবে, কারণ অ্যাসিড প্লাস ক্ষারক একে অপরের সাথে যুক্ত হয়ে লবণ প্লাস জলটাকে তৈরি করে, এবং যাকে আমরা বলি প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। তো এখানে কোনটাকে ব্যবহার করতে হবে স্যার? ক্যালসিয়াম অক্সাইড বা পোড়া চুন, অপশন নাম্বার ডি টাকে এখানে কিন্তু ইউজ করতে হবে। চলো কোশ্চেন নাম্বার 13, ময়দা এবং আলুর একটি প্রধান উপাদান হলো স্টার্চ, বা প্রধান উপাদান স্টার্চ হলো পলিস্যাকারাইড। স্টার্চকে জলের সঙ্গে উত্তপ্ত করা হলে কোন রাসায়নিক প্রক্রিয়াটি ঘটবে? ময়দা এবং আলুর একটি প্রধান উপাদান স্টার্চ হলো পলিস্যাকারাইড। স্টার্চকে জলের সঙ্গে উত্তপ্ত করা হলে কোন রাসায়নিক প্রক্রিয়াটি ঘটবে? কোন রাসায়নিক প্রক্রিয়াটি ঘটবে? ঠিক আছে, কিছুই হয় না, মানে বেসিক্যালি মানে যখন জলের সাথে উত্তপ্ত করি স্টার্চের যে কণাগুলো, সেই কণাগুলো ফুলে যায়, এবং ফুলে যাওয়ার পর একটা সময় ফেটে গিয়ে একটা জেলির মতন পদার্থকে তৈরি করে। তাহলে যেই পদ্ধতিকে আমরা কি বলতে পারি? জেলাটিনাইজেশন। অপশন নাম্বার এ হবে আমার রাইট অ্যান্সার। চলো 14টা, লেবুর রসে অ্যাসিড আছে কিনা তা পরীক্ষা করতে কোন পদার্থটি ব্যবহার করতে হবে? লেবুর রসে অ্যাসিড আছে কিনা পরীক্ষা করতে কোন পদার্থটি ব্যবহার করতে হবে? লেবুর রসে অ্যাসিড আছে কিনা তা পরীক্ষা করতে কোন পদার্থটি ব্যবহার করতে হবে? বেকিং সোডা, জল, লিটমাস পেপার নাকি চিনি? বেকিং সোডা, জল, লিটমাস পেপার নাকি চিনি? কোনটা হবে আমাদের সঠিক উত্তর? যে লেবুর রসে অ্যাসিড আছে কিনা সেটা পরীক্ষা করতে কোন পদার্থটি আমাদের ব্যবহার করতে হবে? ও স্যার, অ্যাসিড আর ক্ষার এটার জন্য লিটমাস পেপারটাকে ব্যবহার করি না আমরা? তাহলে অ্যাসিডের কাজটা হলো গিয়ে নীল লিটমাসটাকে লাল করে দেয়, ক্ষারকের কাজটা হচ্ছে গিয়ে বা ক্ষারের কাজটা হচ্ছে গিয়ে লাল লিটমাসটাকে নীল করে। তাহলে লিটমাস পেপার ছাড়া আর কি হতে পারে রাইট অ্যান্সার? মানুষের শরীরে প্রোটিন সম্পূর্ণ পরিপাকের ফলে কোন পদার্থ তৈরি হয়? মানুষের শরীরে প্রোটিন সম্পূর্ণ পরিপাকের ফলে কোন পদার্থ তৈরি হয়? স্যার প্রোটিন পরিপাক হচ্ছে মানে প্রোটিনটা আমার অনেকগুলো খণ্ডে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, আর প্রোটিন যে এককটা দিয়ে তৈরি হয় তাকে আমরা বলি হলো গিয়ে স্যার অ্যামাইনো অ্যাসিড। তার মানে প্রোটিন ভাঙলে আমরা মূলত যে পদার্থটাকে পাবো সেটাই হলো গিয়ে না স্যার আমাদের অ্যামাইনো অ্যাসিড। তার মানে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, দ্যাট ওয়াজ অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে যারা আপকামিং অর্থাৎ এই বছরের শেষে যে এসএসসি জিডিটা আসতে চলেছে সেই পরীক্ষায় বসতে চলেছে এবং এমটিএস এর পরীক্ষাও বসতে চলেছে, অর্থাৎ এসএসসি জিডি প্লাস এমটিএস ফাউন্ডেশন 2027, তাহলে এই দুটো পরীক্ষাকে পাখির চোখ করে যারা এগিয়ে চলছো তাদের জন্য কিন্তু আমরা টিডব্লিউএস একাডেমির তরফ থেকে নিয়ে এসেছি সম্পূর্ণ ফাউন্ডেশন ব্যাচ। যেই ফাউন্ডেশন ব্যাচে তোমাদের ম্যাথ, রিজনিং, জিকেজিএস, ইংলিশ অথবা হিন্দি, অনেক স্টুডেন্ট এটা বলতে যে স্যার আমাদের শুধুমাত্র ইংলিশ হচ্ছে বাট হিন্দি হলে ভালো হতো, তো এই বছর থেকে টিডব্লিউএস একাডেমিতে কিন্তু হিন্দিও তোমাদের জন্য অ্যাড হয়ে গেল। তো এই প্রত্যেকটা বিষয়ের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এবং পরীক্ষায় যতটা আসবে তার রিলেটেড তোমাদের থিওরি করানো হবে। প্রত্যেক দিন প্রত্যেকটা সাবজেক্টের যে টপিকগুলো থেকে থিওরি করানো হচ্ছে
সেই টপিক ভিত্তিক ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো গত বছরে এসছে এবং ভবিষ্যতে আসতে পারে তারও নিয়ে কিন্তু A to Z ডিটেলস আলোচনা করা হবে এই ব্যাচটার মধ্যে। স্যার অনেকে বলবে এটা কি আমাদের প্র্যাকটিস ব্যাচ? একদমই নয়, ফাউন্ডেশন ব্যাচ, যেটা হচ্ছে গিয়ে বেসিক থেকে কিন্তু অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের তৈরি এখানে করানো হয়ে থাকবে। ঠিক আছে, ডান। সাবজেক্ট গুলো আমরা বলে দিই, এখানে জিকে, সিএ, ইংলিশ, রিজনিং, হিন্দিটা অ্যাড হলো, তার সাথে হচ্ছে গিয়ে ম্যাথ। সম্পূর্ণ কোর্সটাকে করানো হবে 4 মাস ধরে, অর্থাৎ ডিউরেশন হচ্ছে গিয়ে 4 মাস। ঠিক আছে, মানে 4 মাসের মধ্যে সম্পূর্ণ ব্যাচটিকে তোমাদের জন্য কমপ্লিট করে দেওয়া হবে, কিন্তু ব্যাচের স্টাডি ম্যাটেরিয়াল, ভিডিও, মক টেস্ট, এভরিথিং তোমরা কিন্তু 15 মাসের জন্য সেটাকে অ্যাভেল করতে পারবে, অর্থাৎ 1 বছর 3 মাস। এটাকেও কিন্তু আমাদের তরফ থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো অল ডিটেলস আমি তোমাদের এখানে দিয়ে দিলাম। এখনো কিন্তু আমাদের প্রমোশন চলছে, অর্থাৎ মানে ডিসকাউন্ট চলছে। তো যারা যারা এই দুটোকে লক্ষ্য করে এগিয়ে চলছো তারা কিন্তু এই 3 দিনের মধ্যে ডিসকাউন্টটাকে নিয়ে নাও। 3 দিন তো 2 দিন হয়ে গেছে অলরেডি, তো আজকে রাতের মানে তোমরা বেসিক্যালি ডিসকাউন্টটাকে নিয়ে নাও যাতে অল্প দামে এটাকে পেয়ে যেতে পারো। ঠিক আছে, আলোচনা করে দিলাম আমি। আমাদের অ্যাপের মধ্যে কিন্তু অলরেডি এটা লাইভ চলে এসেছে। চলো পরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। নেক্সট প্রশ্নে আমরা যাই, এটা নিয়ে আশা করি সকলের ডাউট আমি ক্লিয়ার করাতে পারলাম। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি স্যার। পরবর্তী প্রশ্ন কি বলছে? যে প্রক্রিয়ার মাধ্যমে জল একটি অর্ধভেদ্য পর্দার মাধ্যমে মাটি থেকে মূলের কোষগুলোতে স্থানান্তরিত হয় তাকে কি বলে? সক্রিয় পরিবহন, ব্যাপন, অভিস্রবণ নাকি প্লাজমোলাইসিস? প্লাজমোলাইসিস। ওকে, আমি একটা কথা বলি, কনসেপ্ট শেখাই তোমাদের, এত কিছু পড়তে যেও না। জাস্ট এখানে দুটো পয়েন্ট বলেছে না, জলের উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব, তার মানে উচ্চ গাঢ়ত্ব বা নিম্ন গাঢ়ত্ব থেকে, ঘনত্বের থেকে এখানে গাঢ়ত্ব কথাটা বলা উচিত ছিল আরো, মানে কনসেন্ট্রেশন যেটাকে আমরা বলি। কনসেন্ট্রেশন মানে হচ্ছে গিয়ে, ধরো আমি বললাম যে 2 গ্লাস তুমি জল নিলে, তার মধ্যে একটা গ্লাস সেম জল নিলে, একটা গ্লাস জলে 2 চামচ নুন মেশালে, আর একটা গ্লাস জলে তুমি 4 চামচ নুন মেশালে। তো যেই জলটায় তুমি 2 চামচ জল মেশালে তার কনসেন্ট্রেশন বা গাঢ়ত্বটা আবার কম, কারণ সেখানে তরলের তুলনায় কঠিনটা খুবই কম আছে। আর যেই গ্লাসে তুমি 4 চামচ নুনটা মেশালে তার গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশনটা আমার বেশি, কারণ সেখানে তুমি অনেকটা পরিমাণে কঠিনটা যোগ করলে তাই। তো যাই হোক না কেন, তো যখনই আমার উচ্চ গাঢ়ত্ব থেকে নিম্ন গাঢ়ত্বে বলবে, চোখ বন্ধ করে অ্যান্সার কি করব? অভিস্রবণ বা অসমোসিস। তাহলে অপশন নাম্বার সি হবে গিয়ে কিন্তু এটার কারেক্ট অ্যান্সার। চলো 16টায় যাচ্ছি। কোন ধরনের অস্থিসন্ধি কাঁধ এবং নিতম্বের মতো অঙ্গের ক্ষেত্রে মিডিয়াল এবং ল্যাটেরাল রোটেশন সহ সবচেয়ে বিস্তৃত পরিসরে নড়াচড়াকে সক্ষম করে তোলে? সক্ষম করে তোলে। মিডিয়াল, ল্যাটেরাল। ও স্যার, পাতি বাংলায় বলছে এই যে এরকম একটা কাপের মতন দেখতে স্ট্রাকচার, আর তার মধ্যে আর একটা রড, জাস্ট এরকম ভাবে তারা ঘুরবে। তো এটাকে বলা হবে আমাদের সকেট, এটাকে বলা হবে বল। দ্যাট মিন্স বল এন্ড সকেট জয়েন্ট। কোথায় দেখতে পাই? এই যে স্যার কাঁধের মধ্যে দেখতে পাই, তাই না? তাহলে রাইট অ্যান্সারটা কি হবে? বল এবং সকেট জয়েন্ট হবে, অপশন নাম্বার এ। চলো পরবর্তী প্রশ্ন। নিচের কোনটি ডায়াবেটিস মেলিটাসের একটি সাধারণ লক্ষণ? স্যার ডায়াবেটিস 2 ধরনের হয়, একটাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিডাস বা বাংলায় যাকে আমরা বলি বহুমূত্র, আরেকটা হলো ডায়াবেটিস মেলাইটাস বা বাংলায় যাকে আমরা বলি মধুমেহ। ঠিক আছে, তো মেলিটাসের লক্ষণটা কি? বারবার প্রস্রাব হচ্ছে গিয়ে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস, যেটা এডিএইচ বা ভেসোপ্রেসিন হরমোনের কম ক্ষরণের ফলে হয়। বাট ডায়াবেটিস মেলিটাসে আমরা বলতে পারি যে আমাদের না 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 এটা নয়, বারবার প্রস্রাব আমাদের ডায়াবেটিস মেলিটাসের লক্ষণ নয়। এটা আমি রেলওয়ে থেকে কোশ্চেনটা নিয়েছিলাম, মানে খুব রানিং কোশ্চেন এটা। লাস্ট যে আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট হলো সেটারই কোশ্চেন এটা, লাস্ট একদম কারেন্ট। তো এটা বারবার প্রস্রাবটা তোমরা লিখে নিতে পারো যে ইনসিপিডাসের, ডায়াবেটিস ইনসিপিডাসের, ইনসিপিডাস। ঠিক আছে, মেলিটাসের ক্ষেত্রে তো স্যার যেখানে তিনি ইউরিনেটিং করবেন সেই রোগে আক্রান্ত ব্যক্তি তার চারপাশে পিঁপড়ে চলে আসবে, কারণ তার মধ্যে শর্করার পরিমাণটা এতটাই বেড়ে যায়। তাই বারবার প্রস্রাবটাকে করে নাও। ঠিক আছে, চলো বারবার প্রস্রাবটা নিয়ে নেওয়া হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাসের জন্য। চলো 19টা।
অধিকাংশ জীবের দেহে জিনগত তথ্য সংরক্ষণের জন্য প্রধানত কোন অঙ্গাণুটি দায়ী বা প্রধানত কোন অণুটি দায়ী? বলো। তাহলে সঠিক উত্তরটা দেখে নিই আমরা, সেটা হলো কি ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। শরীরের বৃদ্ধি এবং ক্ষত নিরাময় প্রক্রিয়ার জন্য কোন খাদ্য উপাদানটি সহায়তা করে? শরীরের বৃদ্ধি, স্যার বৃদ্ধির জন্য তো চর্বিও সাহায্য করে, প্রোটিনও সাহায্য করে, কিন্তু বলেছে ক্ষত নিরাময় প্রক্রিয়ায় কোন খাদ্য উপাদানটি সহায়তা করে? ক্ষত নিরাময় প্রক্রিয়ায় কোন খাদ্য উপাদানটি সহায়তা করবে? ঠিক আছে, যার জন্য এটাকে বলা হয় দেহের গঠনকারী খাদ্যও বলা হয় এটাকে। দ্যাট মিনস রাইট অ্যান্সারটা হয়ে যাবে আমাদের প্রোটিন, অপশন নাম্বার সি। ঠিক আছে, দেখবে উদাহরণ পড়েছো না, ফার্স্ট ক্লাস প্রোটিন বা প্রথম শ্রেণীর প্রোটিন, মানে প্রাণীদের থেকে যে প্রোটিনটাকে আমরা পাই, আরেকটা হলো দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বা সেকেন্ড ক্লাস প্রোটিন, যেটাকে উদ্ভিদের উৎস থেকে আমরা পেয়ে থাকি। বাট সঠিক উত্তরটা হলো এখানে প্রোটিন। অগ্নাশয় থেকে নিঃসৃত কোন হরমোনটি শরীরের কোষগুলোর দ্বারা গ্লুকোজ গ্রহণ বৃদ্ধি করে গ্লুকোজের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করে? গ্লুকোজের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করে অগ্নাশয় থেকে নিঃসৃত কোন হরমোনটি শরীরের কোষগুলির দ্বারা গ্লুকোজ গ্রহণ বৃদ্ধি করে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে? স্যার নিয়ন্ত্রণ করে হচ্ছে কি ইনসুলিন। বাড়িয়ে দেয় কে? বাড়িয়ে দেয় গ্লুকাগন। কোথা থেকে বের হয়? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে বের হয়। রাইট অ্যান্সারটা কি? ইনসুলিন। চলো 22 নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে পিএইচ স্কেল অনুযায়ী কোনটি নিরপেক্ষ হিসেবে বিবেচিত হয়? নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে পিএইচ স্কেল অনুযায়ী কোনটি নিরপেক্ষ হিসেবে বিবেচিত হয়? লেবুর রস, বিশুদ্ধ জল, পাকস্থলীর অ্যাসিড নাকি সমুদ্রের জল? বলে ফেলো। তাহলে 3-4টে পয়েন্ট তোমরা সকলে এখানে ভাববে। স্যার নিরপেক্ষ মানে হচ্ছে কি নিউট্রাল, যার পিএইচ হচ্ছে কি 7। লেবুর রস তো অ্যাসিডিক, পাকস্থলীর অ্যাসিড হাইলি অ্যাসিডিক, সমুদ্রের জল লবণ মেশা রইল সেখানে। বাট নিরপেক্ষ হচ্ছে গিয়ে কোনটা? বিশুদ্ধ জল, অপশন নাম্বার বি। 23 দুধে লেবুর রস যোগ করলে ছানা তৈরি হয়, এই প্রক্রিয়াটি কি নামে পরিচিত? দুধে লেবুর রস যোগ করলে ছানা তৈরি হয়, এই প্রক্রিয়াটি কি নামে পরিচিত? এই প্রক্রিয়াটি কি নামে পরিচিত? ঠিক আছে, চলো বলে ফেলো। আচ্ছা স্যার, ধরো এটা হচ্ছে আমার একটা দুধ। এবারে দুধের মধ্যে আমার একটা প্রোটিন বর্তমান থাকে, যে প্রোটিনটাকে আমরা বলি হচ্ছে কি কেজিন, কেজিন ইন মিল্ক, যেটা হলো ওয়ান টাইপ অফ যুগ্ম প্রোটিনের উদাহরণ। দুধের হলুদ রঙের জন্য দায়ী। একইভাবে যুগ্ম প্রোটিনের আরেকটা এক্সাম্পল হলো ওভোভাইটালিন, যেটা ডিমের কুসুমের হলুদ রঙের জন্য দায়ী। তো যাই হোক না কেন, দুধের মধ্যে যদি আমরা লেবুর রসটাকে যোগ করি তাহলে কি হয় স্যার জানেন? তাহলে দুধটা আমার একটু অ্যাসিডিক ইন নেচার হয়ে পড়ে, দুধটা আমার একটু অম্লীয় হয়ে পড়ে। যার ফলে কি হয়, দুধের মধ্যে যে একটা স্পেসিফিক প্রোটিনের কথা আমি তোমাদেরকে বললাম, অর্থাৎ যেটাকে বলা হয় ক্যাজিন, সেই ক্যাজিনটা কি হয়, এই দুধটা অম্লীয় হয়ে যাবার ফলে এই ক্যাজিন জমাট বাঁধা শুরু হয়। এবার এই ক্যাজিন যখন জমাট বাঁধে তখন বেসিক্যালি ছানাটাও কিন্তু আমরা তৈরি হতে দেখতে পাচ্ছি। তার মানে সঠিক উত্তরটা এখানে কি হবে দেখে নেব আমরা। দেন সঠিক উত্তরটা হচ্ছে আমাদের এখানে জমাট জমাট বাঁধার পার্টটা, জমাট বাঁধাটা হয়ে যাচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরেরটা যাওয়া যাক। নেক্সট বলছে মরীচিকা একটি আলোকীয় ভ্রম, এটি আলোর কোন ঘটনার ভিত্তিতে ব্যাখ্যা করা যায়? মরীচিকা একটি আলোকীয় ভ্রম, আলোর কোন ঘটনার সাহায্যে এটাকে ব্যাখ্যা করা যায়? আলোক তড়িৎ ক্রিয়া, ব্যতিচার, হস্তক্ষেপ নাকি পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন? স্যার মরীচিকা,
মিরাজ যাকে ইংলিশে বলা হয় বা সুপিরিয়র মিরাজ, এগুলো প্রত্যেকটা হলো আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে হয়। মানে ঘন মাধ্যমের যেই আপাতন কোণের জন্য লঘু মাধ্যমে আলোক রশ্মি আর প্রবেশই করতে পারে না, পুনরায় ঘন মাধ্যমে ফেরত চলে আসে। তাহলে এটাকেই বলা হয় কি, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 25, নিম্নলিখিত কোন ক্ষেত্রে কৃতকাজ ঋণাত্মক হয়? নিম্নলিখিত কোন ক্ষেত্রে কৃতকাজ ঋণাত্মক হয়? স্যার স্যার স্যার, কৃতকাজ ঋণাত্মক অর্থাৎ ফোর্স কাজ করছে যেদিকে, বাট বস্তুর ডিসপ্লেসমেন্ট হচ্ছে অন্য দিক বরাবর। ঠিক আছে, এবারে এই দুটো অর্থাৎ ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মাঝখানে অ্যাঙ্গেল যে থিটাটাকে আমরা ধরি, এই থিটার মান যদি আমার 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে হয়, তখনই সেটাকে আমরা কি বলতে পারি? নেগেটিভ ওয়ার্ক ডান বলতে পারি। কোথায় আছে স্যার? অপশন নাম্বার এ। বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি আমার 90 থেকে 180 ডিগ্রি হয়, তবে সেক্ষেত্রে কিন্তু ঋণাত্মক কার্যটা আমার কাজ করে থাকে। ঠিক আছে, তো তাহলে আজকের 25টা কোশ্চেন এখানেই এন্ড করলাম। জিডির ব্যাচ সম্বন্ধে এবং এমপিএস এর ব্যাচ সম্বন্ধেও তোমাদের বলে দিলাম। আচ্ছা, এবারে আমাদের কোনো ব্যাচ বা মক টেস্ট বা পিডিএফ বা বুকস বা ইবুক যাই বলো না কেন, সবগুলোকে আপলোড করতে বা দেখার জন্য কিন্তু তোমাদের এই অ্যাপটাকে ইনস্টল করতে হবে। তোমরা প্রত্যেকে প্লে স্টোরে গিয়ে সার্চ করবে TWS একাডেমি অ্যাপ, এবং সেখানে গিয়ে নিজের নাম এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলেই কিন্তু সবকিছু তোমরা এখানে একটা ইন্টারফেসেই দেখতে পারবে। আর এছাড়াও যদি কোনো কারোর কোয়েরি থাকে, তাহলে 9062160805 নাম্বারে একবার ফোন করে তোমরা তোমাদের কোয়েরিটাকে মিটিয়ে নিতে পারবে। এছাড়াও বর্তমানে আমাদের অ্যাপের মধ্যে কিন্তু এই ব্যাচগুলো রানিং চলছে, তোমরা একবার দেখে নিতে পারো। বা আরো অন্যান্য ব্যাচ এসছে, যেরকম WBPKP ফাউন্ডেশন, WBPKP একটা প্র্যাকটিস সেটের ব্যাচ এসছে আমাদের, যেটা হচ্ছে কি অনলি ফর দা মানে কনস্টেবলদের জন্য। সেটাও কিন্তু তোমরা এই নাম্বারে একবার কল করে দেখে নিতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ভুলবে না, দ্য ওয়ে অফ সলিউশন। আর এছাড়াও এই তিনটে ইউটিউব চ্যানেল, দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি এন্ড TWS স্মার্ট, এই তিনটে ইউটিউব চ্যানেল কিন্তু তোমরা কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না। কারণ যে কোনো সরকারি চাকরির আপডেট, নোটিফিকেশন, অথেন্টিক নিউজ, তার রিলেটেড কোনো ফ্রি ক্লাসেস আসছে কিনা, বা পেইড ব্যাচেস আসছে কিনা, বা মক টেস্ট ইত্যাদির যাবতীয় ডিটেলস আমরা তোমাদেরকে কিন্তু প্রোভাইড করে থাকবো এই তিনটে চ্যানেলের মধ্যে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর নিজের জিডি পরীক্ষা এবং এমপিএস পরীক্ষা দেওয়া বন্ধুদেরকে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবে না। তাহলে আজকে এত পর্যন্তই। টিল দেন সকলকে থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সকলকে। চলো।